যে আনিস আলমগীর উনি অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন বা ডিবি কার্যালয়ে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই ঘটনাটার সাথে আপনি যদি একটু পেছনে ফিরে তাকান তাহলে দেখবেন যে মঞ্জুর আলম পান্না ওনারা যখন 71 মঞ্চে মিটিংয়ে গিয়েছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন না, কিছু দিচ্ছিলেন না, মব সৃষ্টি হয়েছে এবং ওনারাই পুলিশ ডেকেছেন। পুলিশ মবকারীদের ছেড়ে দিয়ে ওনাদেরকে নিয়ে গিয়ে রাতের 2টা পর্যন্ত বসিয়ে রেখেছেন। এরপরে ওনাদেরকে শীর্ষ সন্ত্রাসী ঘোষণা দিয়ে কারাগারে প্রেরণ করেছেন। আর ঠিক আজকে আনিস আলমগীরের ঘটনাটা, আনিস আলমগীরকে জিম থেকে ডিবি প্রধান কথা বলবেন বলে ওনাকে নিয়ে গিয়েছেন এবং নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত উনি ডিবি কার্যালয়ে আছেন, কারোর সাথে দেখা নেই। ডিবি প্রধান এখন এত ব্যস্ত যে উনি এখন ফিরেনি। হয়তো রাতের 3টার সময় জানতে পারবো যে ওনাকেও শীর্ষ সন্ত্রাসী ঘোষণা দিয়ে কারাগারে প্রেরণ করবেন। তবে হেডলাইন এবং আপনার ব্যানারে যা দেখছেন যে আনিস আলমগীর, তারপরে কে, আপনাদেরকে আরও 4টা নাম আমি প্রকাশ করে দিচ্ছি, এরাও হয়তো অ্যারেস্ট হবেন, হয়তো বলছি। তবে এর মধ্যে একজন বা দুইজন যে অ্যারেস্ট হয়ে যাবেন এটা গ্যারেন্টি দিচ্ছি। তো তার মধ্যে প্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে আমতারেক, আমজনতা পার্টির আমতারেক। দ্বিতীয় জন মাসুদ কামাল, তৃতীয় জন মহিবুল আজিজ, এবং চতুর্থ আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে যে আপনার আব্দুল নূর তুষার। যদিও তুষারের অ্যারেস্ট হওয়া বা গ্রেপ্তার হওয়াটা হয়তো কাকতালীয় হতে পারে, যদি সরকার মনে করে যে অ্যারেস্ট করতে হবে যাতে এই যে যারা অ্যারেস্ট হইলেন এখন, এই যে আনিস আলমগীর সহ বাকি যাদের নাম বললাম, তারা অ্যারেস্ট হইলে একেও একটু নেওয়া যায়, সেই হিসাবে হয়তো নিতে পারেন। নাহলে নেওয়ার কোনো কারণ নেই, কারণ উনি তো আবার হাদির জন্য প্রচুর কান্নাকাটি করেছেন, হয়তো ওইভাবে মুক্তিও পেতে পারেন। তবে যেই 3জনের নাম বলেছি আপনার গ্যারেন্টি নিতে পারেন যে এরা অ্যারেস্ট হয়ে যাবে। আনিস আলমগীরের পরপরই আপনার মাসুদ কামাল যাবে, আম তারেক যাবে এবং মহিবুল আজিজ যাবে। এরা কেন যাবে? আনিস আলমগীর কেন গেলেন? আনিস আলমগীর সাহেব এই যে স্বাধীনতার মাস 16ই ডিসেম্বর, গত নভেম্বর থেকে উনি এই যে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির সাথে ব্যাপক তর্কাতর্কিতে লিপ্ত হন, বিভিন্ন টক শোতে, টক শো, যুক্তি তর্কের মাধ্যমে। যেমন যখন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা হয় যে 25শে মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছিলেন, ওনাকে ধরা হয়নি, স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন, এগুলোর যৌক্তিক প্রমাণ দিয়েছিলেন আনিস আলমগীর। তিনি বলেছিলেন যে ওনার চাচা চট্টগ্রামের আওয়ামী লীগের বড় নেতা, তারা মাইকিং করেছিল, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু, এটা মাইকিং করেছিল। এটা কিন্তু ভালোভাবে নেয়নি জামাত সরকার, জামাতের সরকার, মৌলবাদীরা এটা ভালোভাবে নেয়নি। কারণ তাদের কাছে হচ্ছে যে এইরকম জীবিত প্রমাণ তারা রাখবে না, এদেরকে যে কোনোভাবে মুখ চেপে ধরতে হবে, নাহলে স্বাধীনতার মাসে এবং আগামী ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, এইসব মাসে তাদের জন্য যন্ত্রণার মাস। মৌলবাদীদের যন্ত্রণার মাস শুরু হয় ডিসেম্বরের 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত। এ 3টা মাস তাদের জন্য বিতিবিচ্ছিরি মাস। আর মার্চ মাস আসলে তো তাদের আগুন ধরে যায় গায়ে। সুতরাং তার আগেই এগুলোকে দমাইতে হবে। আর এই দমানোরই আজকের প্রথম হচ্ছে যে এই আনিস আলমগীর সাহেব। আনিস আলমগীর সাহেব গেলেন, এবার বাকি 3জনের পালা, ওনারাও যাবেন যে কোনো সময় এবং এনাদের সবাইকে অ্যারেস্ট করা হবে। আপনারা একটা জিনিস দেখেন, এই যে হাদি, সাউয়া মামু হাদি, সে গুলি খাইলো, সে হাসপাতাল আছে, এবার কেয়ার হাসপাতালে, তার আসামিদেরকে ধরা হয় নাই। এখন বলা হচ্ছে যে তার আসামিরা ইয়ে থেকে পার হয়ে গেছে, ইন্ডিয়া চলে গেছে, এই হয়েছে সেই হয়েছে, ওদেরকে ধরা যাচ্ছে না। এরপরে এই কথা যাতে কেউ না বলে, কেন ভাই কেন ধরা যাচ্ছে না, যেখানে ওই যে 2টা মনে আছে মা মেয়ে খুন হয়েছিল, সেখানে কোনো ক্লু ছিল না, কে কি, কোনো ছবি ছিল না। এরপরও সেই আসামিকে 24 ঘন্টার ভিতরে ধরা হলো, 48 ঘন্টা, সরি, ধরা হলো। আর এইখানে এই ছেলের ছবি আছে, ঘড়ির সাইন আছে, অমুক আছে তমুক আছে, সে ট্রেনে করে সিলেট চলে যাচ্ছে, সব ছবিপত্র থাকার পরও তাকে অ্যারেস্ট করা যায়নি। বলা হচ্ছে সে ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া গেছে না কোথায় গেছে সেটা হচ্ছে যে পরের কথা। আবার ইনকিলাবে দেখেন আজকের একটা রিপোর্ট আছে যে এই ছেলের সাথে কিছু মৌলবাদী গোষ্ঠী বা ইসলামিক দলের সুসম্পর্ক ছিল। ইনকিলাব কিন্তু জামাতের পত্রিকা, এইসব কথা বলছে। তো এইসব কথা যাতে না হয়, এইসব দোষ যাতে না হয়, এবং এই স্বাধীনতার মাসে 16ই ডিসেম্বর বিজয় দিবসের আগে, 21শে ফেব্রুয়ারির আগে, 25শে মার্চের আগে স্বাধীনতাকামী মুক্তিকামী কোনো লোক যাতে এই স্বাধীনতা 1971, 25শে মার্চ, 21শে ফেব্রুয়ারি এগুলো নিয়ে কথা বলা না যায়, তারই মেইন হচ্ছে যে আনিস আলমগীর। দেখেন এখন আনিস আলমগীর কোন ধরনের শীর্ষ সন্ত্রাসী, নাকি আবার ওনাকে আটকে দেওয়া হয় যে এই যে হাদি, সাউয়া হাদিকে যে মারলো, তার সাথে হয়তো কোনো বৈঠক করেছে কিনা,
বা জুলকারনাইন সাইমের সেই 70 জন যে যারা ইন্ডিয়া থেকে প্রশিক্ষিত আসছে বলল যে তাদের সাথে কোনো বৈঠক করেছেন কিনা, বা কক্সবাজারে কোনো। মঞ্জুর আলম পান্না এই দুইজনের টক শোতে তিনি এসে কথা বলতেন। আপাতমস্তক একজন তিনি সাংবাদিক, এতে কোনো সন্দেহ নেই। যখন আমরা সাংবাদিকতায় জাস্ট পা দিব সেই ইরাক যুদ্ধের সময়, মার্কিন ইরাক যুদ্ধের সময়, তখন চ্যানেল আইয়ে আনিস আলমগীর সেই যুদ্ধ সরাসরি কভার করতে গিয়ে এবং যুদ্ধের ময়দানে থেকে তিনি বেশ সাংঘাতিক রকম তখন তিনি অ্যাক্টিভ ছিলেন। এখন তখনকার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই তার সংবাদের জন্য সারা দেশের মানুষ, নতুন প্রজন্ম হয়তো জানেন না, কিন্তু ওই সময়কার যারা তখন টেলিভিশন সাংঘাতিক, বাংলাদেশের টেলিভিশনের নিউজ চ্যানেল আই, এটিএন বাংলা, এই নিউজগুলো সন্ধ্যা 7টা 7:30টার নিউজ সবাই আগ্রহ নিয়ে বসে থাকে। এরপরে আস্তে আস্তে তিনি ওভাবে একেবারে ফুল সুইং কোথাও কাজ করেছেন তা না, তিনি বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ ছিলেন বেশ কিছুদিন, এবং বৈশাখী টেলিভিশনে চেষ্টা করেছেন, তার এফোর্ট দিয়েছেন। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি, সেটা হচ্ছে যে সে সময়ে যাই দিন, শফিক রহমানের সম্পাদিত যাই দিনে আমি কাজ করতাম, এবং সেই যাই দিন বন্ধ হওয়ার পরে আমার বৈশাখী টেলিভিশনে অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি হয়ে গেল। আমি জয়েন করার কথা বৈশাখী টেলিভিশনে, তখন আনিস আলমগীর হেড অব নিউজ, এবং তার সাথেই আমার জয়েনিং এর ব্যাপারে কথাবার্তা হয়েছিল। তখন থেকে তাকে ভালোভাবে চেনা, এবং একই সময়ে আমার বাংলা ভিশনে কথাবার্তা চূড়ান্ত হয়ে যায়। ফলে আমি আর বৈশাখী টেলিভিশনে জয়েন করিনি, আমি বাংলা ভিশনে জয়েন করি। তারপর দীর্ঘ বছর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। আমি সংক্ষেপে শুধু বলে দিচ্ছি যে যেহেতু একজন সাংবাদিক হিসেবেই তাকে চিনি, তারপর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে দিক সেদিক হওয়ার পরে তিনি মানব কণ্ঠ পত্রিকায় তিনি সম্পাদক হিসেবে জয়েন করেছিলেন। সেটাও আমার সৌভাগ্য বা চরম সৌভাগ্য বা চরম দুর্ভাগ্য, একদিনের জন্য সেই মানব কণ্ঠ পত্রিকাতে আমি চিফ রিপোর্টার হিসেবে জয়েন করেছিলাম। আনিস আলমগীর সম্পাদক, টক ঝাল মিষ্টির সেই স্মৃতি। এবং এরপর সে একদিন পরে আমি আবার আমার পুরনো প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান ছেড়ে একদিনের জন্য জয়েন করেছিলাম, সেই পরিবর্তন.com, সেইখানে রিজাইন করে এসে মানবকণ্ঠে জয়েন করেছি। আবার মানবকণ্ঠ থেকে একদিনের মাথাতে আমি পরিবর্তনে ব্যাক করেছিলাম। আনিস আলমগীরকে তখন দেখা হয়েছে, তার তখনকার যোগাযোগ সম্পর্কে আমার একটা ধারণা হয়েছিল, কোন দিকে তার যোগাযোগ, কোন দিকে তার পাল্লা ভারী, সেই সম্পর্কে আমি তখন জানতাম। এবং তখন একজন ব্যক্তি তাকে খুব পরিচালিত করতেন, আমি আর নাম বা দূতাবাসের পরিচয় বলতে চাই না। এরপর আবার দীর্ঘ গ্যাপ, এবং তিনি যখন সরস্বতী মূর্তি নিয়ে, সরস্বতী দেবীর যে মূর্তি, সেইটা নিয়ে তিনি একটা ফেসবুক পোস্ট দিলেন, তখন সেটা আমি আমার জায়গা থেকে সমালোচনা করার পরে আস্তে আস্তে আর সেই যোগাযোগটা তত একটা আর থাকেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে তার টক শো এবং তার আলোচনাগুলো আমি দেখতাম, এবং খুব আগ্রহ নিয়ে দেখতাম, এবং টেলিভিশনের শোগুলো দেখতাম। যদিও আর কোনো যোগাযোগ একেবারেই গত 2-3 বছর ধরে, মানে গত 4-5 বছরের মধ্যে, 5-7 বছরের মধ্যে তার সাথে 2-3 বার যোগাযোগ হার্ডলি হয়েছে কিনা। তো কিন্তু তার শোগুলো দেখলাম, শোগুলোর পরে আমি যে রিপারকেশন দেখলাম, যে তার কথা, যুক্তি, এগুলোর চেয়ে ওই যে তার দিকে একটা তির্যক, একে থামাও, একে জেলে নাও, এই টাইপের সোশ্যাল মিডিয়ায় কমেন্ট, জেলে নিতে হবে, একে ভরতে হবে। এখন দেখেন, অনেকগুলো ঘটনা ঘটেছে। 2 উপদেষ্টা পদত্যাগ করেছেন, তাদেরই সংগঠন এনসিপি বলতে পারি, এনসিপির বিদ্রোহী অংশ তৃণমূল এনসিপি, তারা এই 2 উপদেষ্টার দুর্নীতির অভিযোগ এনে তাদের দুর্নীতি তদন্তের দাবিতে মিছিল করেছে। এটার পরপরই হাদির উপরে আক্রমণের ঘটনা ঘটল। এরপর রাজনীতি একের পর এক গরম গরম খবর, তারেক রহমান দেশে আসার খবর, আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাংঘাতিকভাবে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার যখন সাংঘাতিকভাবে হিমশিম খাচ্ছে, তখন আলটিমেটলি এই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তার হামলার জন্য একটা অংশ থেকে জোরালোভাবে বলা হলো যে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। ইভেন আমি আমার দেশ প্রতি এমন নিউজও দেখেছি যে সেই যুবলীগের নেতা সম্রাট, ইসমাইল হোসেন সম্রাট, তার সাথে কিলাররা জড়িত, এই টাইপের নিউজ এসছে। ফলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এত এত ঘটনা, এগুলোর প্রেক্ষিতে সরকারকে কিছু একটা করতে হয়, এখন যে কোনোভাবে হোক সরকারের সমালোচনা করলে
অথবা এই সরকারের সময়ে এসে তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিলে এবং যেসব মব শ্রেণী রয়েছে তাদের বিরুদ্ধে কথা বললে অন্যান্য যেগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে এই সরকার বিপক্ষে যায়। সরকারের দিক থেকে বা সরকারের যারা সুযোগ সুবিধাভোগী তারা তখন দাবি করে যে এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বা ইন্ডিয়ার পক্ষে যাচ্ছে সেই সব দেখে। ফলে যাদের কথা এতদিন বলা হচ্ছে, আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনের কথা বন্ধ করার জন্য দাবি উঠেছে। ফলে সরকার কি এরকম কিছু করতে যায় কিনা যে তাদেরকে যদি এখন আয়ত্তে এনে বোঝানো যায় যে একটা কিছু দেখানো যে একটা আইওয়াস ধরনের যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরকম কোনো সিচুয়েশন আমি জানি না। কারণ হচ্ছে কেবলমাত্র তাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে এবং আমরা জানি যে ডিবি অফিসে নেওয়ার পরের স্টেপ যেটা, এর আগে অন্তত আমাদের একটা উদাহরণ আমাদের সামনে আছে যে যখন মঞ্চ ৭১ থেকে যারা মবাক্রান্ত হয়েছেন তাদেরকে ডিবি অফিসে নিয়ে অনেকক্ষণ রাখার পরে তারপরে তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। ফলে আমি জানি না, আমরা অপেক্ষায় থাকতে হবে যে আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ কি কি ধরনের অভিযোগ, বা তার সাংবাদিকতার কোনো অভিযোগ অথবা তার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনকে এখন বাংলাদেশে নিষিদ্ধ রাখা হয়েছে, সেই সমস্ত কোনো কিছু সরকারের দিক থেকে হোক বা আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে হোক সে ধরনের কোনো বিষয় উঠে আসে কিনা। তবে এটা ঠিক যে তিনি তো সাম্প্রতিক সময়ে খুব খোলামেলা কথা বলতেন, তার রাগ ঢাক ছিল না, তিনি খুব স্পষ্টবাদী আচরণ করতেন এবং স্পষ্টভাবেই তিনি তার যে মতামত সেই মতামতগুলো তুলে ধরছিলেন এবং এই মতামতগুলো স্বাভাবিকভাবেই অনেকের পছন্দ হচ্ছিল না। স্বাভাবিকভাবে বলতে যে যারা মানে দুইটা মতাদর্শ একদম পরিষ্কার, আনিস আলমগীর যে মতাদর্শের কথা তুলে ধরতেন তার সাথে খুব কনফ্লিক্ট করছে এরকম শ্রেণী বাংলাদেশে এখন খুব বেশি রকম তারা আরামদায়ক একটা সিচুয়েশনে আছে এবং তাদের কথাবার্তা